আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে আমি সারাটা অনুষ্ঠানই সঞ্চালনে আছি মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদ বিশ্লেষণী অতিথি আছেন আজকে আমাদের স্টুডিওতে অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিলন ভাই। অনুষ্ঠানটির পরিকল্পনায় আছেন শেখ রুহুল ইসলাম। আর পিয়াইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস গোয়েনঘাট এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা এম এ রহিম, সাংবাদিক এম এ রহিম রহিম সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। যথারীতি আজকে আমাদের স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা দৈনিক মানব যেমন, সিলেটের স্থানীয় দৈনিক আসছে উত্তর পূর্ব এবং শুভ প্রতিদিন। তিনটি পত্রিকারই শিরোনাম পড়ে শোনাবো, তার পরে অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনবো। প্রিয় দর্শক, পত্রিকা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বুধবার 29 জুলাই 2026, 14 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 14ই সফর 1448 হিজরি। আজ সূর্যোদয় 5টা 16 মিনিট, সূর্যাস্ত 6টা 45 মিনিটে। প্রথমে হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা দৈনিক মানব জমিন। আপনারা জানেন যে প্রতিদিনই কিন্তু আমরা ভিন্ন ভিন্ন পত্রিকা নিয়ে আসি। এটা আজকে যে তিনটি পত্রিকা আমরা এনেছি, কালকে হয়তো দেখবেন যে নতুন, হয়তো না, আমরা প্রতিদিন বদল করে পত্রিকা নিয়ে আসি। এই সুবাদে প্রতিটি পত্রিকারই জানার সুযোগ থাকে আমাদের প্রিয় পাঠকদের। দৈনিক মানব জীবন পড়ছি। টিসি এটিইউর নাম পরিবর্তনের উদ্যোগ, কার্যক্রমে কি পরিবর্তন হবে? প্রশ্ন। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, সংক্ষেপে টিসিটি, এর কার্যক্রম পরিবর্তন হবে কিনা নাম পরিবর্তনে, সেটা একটা প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের বন জ্বালানি সংকট মোকাবেলায় সহায়তার আশ্বাস, ফোনে ফোনে একটি আশ্বাস এসছে। বঙ্গভবনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কার্যক্রম শুরু। এখানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তার ছবি সহ খবরটি এসছে। হবিগঞ্জে এনসিপি নেতা কর্মীদের উপর হামলা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যায়। কাউন্সিলর একরামুল হত্যা, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন সেনা হেফাজতে। এই ছিল মোটামুটি প্রথম পাতার মানব জমিন। খুব কম খবর নিয়ে মানব জমিনটা প্রথম পাতা ছাপিয়েছে। শেষ পৃষ্ঠার খবর পড়ে শোনাচ্ছি। খুলনায় টেন্ডার ছাড়া কেসিসির শতাধিক কাজ ভাগ বাটোয়ারা। খুলনা সিটি কর্পোরেশনের অবস্থা নাজুক। এখানে টেন্ডার ছাড়াই শতাধিক কাজের ভাগ বাটোয়ারা হয়েছে। চূড়ান্ত হয়নি দিনক্ষণ, প্রস্তুত কমিশন, প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া। এটা বাধ্যতামূলক আছে যে 90 দিনের মধ্যে করতে হবে। 24 ঘন্টায় ডেঙ্গুতে আরো 3 জনের মৃত্যু। আমি নির্দোষ হয়েও অপরাধী। নারায়ণগঞ্জ সদর থানার দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর আদালতে হাজির দিয়ে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভি রহমান বলেছেন। যশোর জেলা জামাতের আমির এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা ভাঙচুর। এটাও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা নিয়ে অতিথির কাছে আমরা আলোচনা শুনবো। নারায়ণগঞ্জের 5 জনের অত্যন্ত শোকের খবর এটা। 5 জনের বাড়িতে শোকের মাতম। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন সমুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের নিহত 6 জনের মধ্যে, বাংলাদেশের 6 জনের মধ্যে 5 জনই হচ্ছে নারায়ণগঞ্জের। ইতিপূর্বে জকিগঞ্জ কানাঘাটে একটি ঘটনা ঘটেছিল সৌদি আরবে। আজকে আবার দক্ষিণ আফ্রিকার আরেকটি ঘটনা। আরেকটি দুর্ভস্য খবর যে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, আটক 3। সে মধ্যযুগীয় বর্বরতার মতো শুরু হয়েছে। বান্দরবনে হামের ভয়াবহ থাবা, 15 দিনে 7 শিশুর মৃত্যু। টিসিবির পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসে 2 জনের মৃত্যু। রাজধানীর মিরপুরের লাভ রোডে ঘটনাটি ঘটেছে। সব খবরগুলি মোটামুটি ভাবে কোনো ভালো খবর না, সুখবর বলা যাচ্ছে না, নেগেটিভ খবর দিয়ে আজকে কিন্তু সারাটা পত্রিকায় ছাপা হয়েছে। টিসিবির ব্যাপারটা, এখানে মৃত্যুর খবর, এখানে ধর্ষণের খবর, এখানে টিসিবির পণ্য কিনতে গিয়ে 2 জনের মৃত্যু।
এই নিয়েই আজকে 24 ঘন্টায় ডেঙ্গুতে আরো মৃত্যু। এই সংবাদগুলো, দুঃসংবাদগুলো নিয়ে কিন্তু আজকে আপনার দুঃসংবাদ সুসংবাদ নিয়ে যে কথাটা বলতে চাই মিলন ভাই, সেটা হচ্ছে বইয়ের ছবির নির্মাতার মধ্যে জনক জিনিস তিনি হচ্ছেন হিচকক। তো হিচকক বইয়ের ছবি বানাতেন, সিনেমা বানাবার সময় উনি বলতেন যে মানুষ টাকা দিয়ে বই পেতে চায়, টাকা দিয়ে ভয় পেতে চায়। সিনেমা হলে যত বেশি বই পাবে তত বেশি সিনেমা হিট হবে। নিউজ পেপারের বিষয়টা তেমন, যত বেশি নেগেটিভ সংবাদ আসবে তত বেশি নিউজ পেপার হিট করবে। এটা হচ্ছে সিস্টেম, এইভাবেই চলছে। যাই হোক, আমরা প্রথমে যে সংবাদটা সেটা নিয়ে আলোচনা করি, সিটিটিসি এবং এটিইউ নাম পরিবর্তনের উদ্যোগ। এটা আসলে কোন ধরনের সিন্ড্রোম? এটা একটু ফেরারি আসামিদের একটা সিন্ড্রোম। ফেরারি আসামিরা আজকে এখানে সিলেটে মিলন ভাই, রংপুরে গিয়ে হবে আজাদ ভাই, হ্যাঁ, বরিশালে গিয়ে হবে লতিফ ভাই, এরকম বিভিন্ন নাম চেঞ্জ করে, ভারত তিনটা নামও যোগ করেছে। হ্যাঁ। এখন এইভাবে ফেরারি আসামিরা কাজ করে, কখনো আবার তবলিগ জমাতে ঢুকবে, কখনো আবার বিভিন্ন ইয়েতে ঢুকবে, এরকম সিস্টেম। তো নাম দিয়ে আসলে তো কোনো কাম নাই। কাম হচ্ছে আমাদের মাইন্ডসেটটা টোটালি, পুলিশের মাইন্ডসেটটা টোটালি হচ্ছে আমাদের এন্টি পিপল। বলা হয় পুলিশ জনগণের বন্ধু, কিন্তু আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে হসপিটালে গেলে মানুষ টুকটাক চিকিৎসা পায়, কিন্তু থানায় গিয়ে কে কোন সুবিধাটা পায় এটা বলে। হ্যাঁ, আজ পর্যন্ত থানায় গিয়ে একজন ভুক্তভোগী সে কোনো ইয়ে পেয়েছে? এই রেজাল্টটা খুবই কম। টাকা পয়সা না দিলে কোনো কাজই হয় না। দুইজন অফিসার হয়তো ব্যতিক্রম আছে, এরা এটা আছে, এই জন্য বলছি কিছু হয়, কিছু ভালো, কিন্তু এরা কিছু করতে পারে না। ওই সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে যে এখন বিষয়টা হচ্ছে পোশাকের পরিবর্তন, বা ওই নামের পরিবর্তন একই দাঁড়ায়। এটা হচ্ছে একটা ফেরারি আসামি সিন্ড্রোম। এই সিন্ড্রোমে কাজ করে মানুষকে একটু বাহতাবাদী। আসলে রাজনীতিতে গতকালকে একজন ইন্ডিয়ান একজন আলোচক বলেছিল যে রাজনীতিতে প্রতারণা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ কৌশল। হ্যাঁ, সবচেয়ে ইফেক্টিভ কৌশল। এগুলো আসলে একটা প্রতারণা ছাড়া কিছু না। এগুলো যারা করছেন তারাও জানেন এগুলো প্রতারণা। অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হলে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। মাইন্ডসেট চেঞ্জ করার সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে অ্যাকাউন্টেবল করতে হবে। প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ, তার পার্সোনাল আয়ের মধ্যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিভাবে আনা যায়, এটা তো অটোমেশনের জমানায় এটা খুব কঠিন কিছু না। আজকে যদি আপনি অটোমেশনের জমানায় আপনি ফেসবুকে বসে আপনি কি ট্রল করছেন সেই জিনিসটা ফেসবুক স্টাডি করে আপনাকে সেই জিনিসগুলোই দেয়। হ্যাঁ, এইগুলা এআই এত বেশি দক্ষ হয়ে গেছে বলার আগেই, এআই এর মাধ্যমে এইগুলা মাইন্ডসেট চেঞ্জ করা কোনো ম্যাটার না। মানুষের আয় ব্যয় ক্যালকুলেশন করা, যে কোনো জায়গায় বসে আপনি বুঝতে পারবেন কে কি করছে, এটা করা খুব কঠিন কিছু না। এরকম যদি মাইন্ডসেট চেঞ্জ করার জন্য কোনো একটা অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম আনেন, রেসপন্সিবিলিটি আনেন, মানুষকে অ্যাকাউন্টেবল করেন, তাহলে আলটিমেটলি সম্ভব। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মাছের পচন কিন্তু মাথায় ধরে, জাতির পচন নেতায় ধরে। আমাদের প্রত্যেকটা জায়গায় শুদ্ধি অভিযান চালাতে হবে। প্রত্যেকটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী একজন তারুণ্যের প্রতীক। উনি যদি সেরকম উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন যে কোনো করাপ্টেড লোককে আশ্রয় দিবেন না। এই দেখেন আশিয়ানা গ্রুপের বিবৃতি। এখন আশিয়ানা গ্রুপ কেন এত হেডন কোথায় পায়? এটা শেখ হাসিনার সময় শক্তিশালী ছিল, এখন সেই শক্তিশালী। একটা মডেলকে ধরে নিয়ে মারধর করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারপর তার মামলাটা থানায় নিচ্ছে না। পাওয়ারফুল তাহলে তারা, এদের পাওয়ারটা কত বড়! এরা কি আমাদের প্রশাসন থেকে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে বেশি পাওয়ারফুল? সে তো বলেছে। ভাই, আমরা একটা ভালো খবর, বিষয়টা হচ্ছে ওই দিন থেকে আমাদের সেই জ্বালানি সংকট, গ্যাস সংকট নিয়ে আমাদের বিব্রত, এখানে একটা জিনিস নিয়ে এসে মানুষ প্রধানমন্ত্রীকে আলোচনা ফোনের পরিবর্তে একটা আশ্বাস পাওয়া। এই সব বিষয়গুলোকে যদি আজকাল কোনো ম্যাটারই না, এগুলাকে অ্যাকাউন্টেবল করা, ক্যালকুলেশন করা, রেসপন্সিবিলিটির মধ্যে আনা, অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি যদি ব্যালেন্সিং হয় তাহলেই সব সম্ভব। ব্যালেন্সিং যেটা সবচেয়ে পজিটিভ আপনি বলছেন, নিঃসন্দেহে এটা পজিটিভ। এইটাই হচ্ছে কূটনীতি, এইটাই হচ্ছে ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি হচ্ছে দেশের স্বার্থে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন এটা খুবই প্রশংসনীয়, এবং এই কাজটা তো আসলে অন্যরা করার কথা ছিল। এখানে পররাষ্ট্রমন্ত্রী ছিল, ওনারও যোগাযোগ, হ্যাঁ, প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো। এটা কিন্তু খুব বেশি ভালো জিনিস না, এর জন্য প্রধানমন্ত্রী করেছেন, প্রশংসার যোগ্য। হ্যাঁ, মাননীয় মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, আনোয়ার ইব্রাহিমের সাথে, এবং সেটা এইটাও আশ্বাস পেয়েছেন, এটা ভালো জিনিস। কিন্তু এইসব কাজ তো আরো বেশি বেগবান করার দরকার ছিল।
হ্যাঁ, এটা যেহেতু উনি করেছেন, আশ্বাস পেয়েছেন, আশা করি এটা সমাধান হবে। আমরা এরকম উদ্যোগ ভবিষ্যতে যাতে না হয় সেই আশায় থাকলাম। রাজনৈতিক সংস্কৃতি যেন আগের সংস্কৃতি আছে, এখনো কোনো পরিবর্তন নাই। হবিগঞ্জে এনসিপি নেতা কর্মীদের উপর এখন হামলা এইগুলা মিলন ভাই, আমি যেহেতু আমি দেখেছি, মানে আমার ছাত্রদের মধ্যে যখন মারামারি দেখতাম তখন তাদেরকে বলতাম যে তোর বন্ধু ছিল ও, কালকে ও তোর বন্ধু ছিল, আজকে তাকে মেরে ফেললি, কেন মারলি? বললো স্যার রাজনীতি এগুলা করতে হয়। রাজনীতি হ্যাঁ, এগুলো করতে হবে। এগুলা নাকি রাজনীতির ব্যাকরণ। এই ব্যাকরণ, এই কালচারটা আস্তে পৃষ্ঠে বেঁধে আছে প্রত্যেকটা জায়গায়, যেন প্রত্যেকটা দলের মধ্যে যেন এই কালচারটা বেঁধে আছে। আমি আমি অনেকগুলা রাজনীতির দলকে আমি স্টাডি করেছি, দেখেছি, কাছে থেকে দেখেছি। এই কালচারটা প্রত্যেকটা দলের মধ্যেই আছে। আজকে এনসিপি শক্তিশালী না, আমার ভয় হয় এনসিপি শক্তিশালী হলে তারাও এরকম হয়ে যায় কিনা। হ্যাঁ, কারণ হচ্ছে যখন অত্যাচারী অত্যাচার করে তখন অত্যাচারীদের মধ্যে তার একটা বীজ রেখে যায়। যেমন ড্রাকুলার গল্প আমরা পড়ি, ড্রাকুলা কাউকে কামড় দিলেই ওই যাকে কামড় দেয় সেও ড্রাকুলা হয়ে যায়। হ্যাঁ, নেপালের প্রচন্ড বলছিল রাজনীতি করা খুব সহজ, কিন্তু দেশ চালানো অনেক কঠিন। বাস্তবতা হচ্ছে সেরকম। আমাদের কালচারটা চেঞ্জ করা দরকার। এটা চেঞ্জ না হওয়া পর্যন্ত, এই যে ঘটনাটা ঘটলো, এখানে মাননীয় প্রধানমন্ত্রী বা যে সরকারি দল আছে, সরকারি দলের উচিত হচ্ছে সাথে সাথে এটা ব্যবস্থা নেওয়া, এবং সবার আগে দরকার হচ্ছে আইন এবং পুলিশ বিভাগকে স্বায়ত্তশাসন দেওয়া, রাজনীতি মুক্ত করা। তারা যাতে নিউট্রালি কাজ করতে পারে এবং তাদের কাজও যাতে সুপারভিশন হয়, সেই জিনিসটা। এখানে একটা জিনিস আপনার একটু শরিক হই আমি। এনসিপির যেহেতু শক্তি কম, তাদের জনবলও কম, তাদেরও যে অ্যাক্টিভিটিস গুলো যেটা নেওয়া তার চেয়ে ওজনের চেয়ে একটু বেশি ব্যবহার করে না, কিন্তু কাউকে হামলা করা কখনো এটা কাঙ্ক্ষিত না। হ্যাঁ, এটা আপনি মুখ দিয়ে বলতে পারেন। হ্যাঁ, কখনো বলা হয়, আগে বলা হতো এই হাত কাটতে মুখে কেন, আমরা বলি কি মুখ কাটতে হাত কেন। হ্যাঁ, আমরা বলি মুখ কাটতে হাত। আসলে তো মুখের থেকে যেটা বের হচ্ছে যে ফোর্স, এটা কিন্তু শক্তি হাতের চাইতে শক্তি বেশি। হ্যাঁ, সেজন্য এটা মুখেই আসুক, মুখেই আরো বড় আক্রমণ করেন, সমস্যা নেই। এটা তখন শরীরের বাইরে। কিন্তু এই হাতের মধ্যে এই আক্রমণটা আসলে উচিত না। এখন আরেকটা নিউজ দেখেন, বঙ্গভবনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কার্যক্রম শুরু। আমার যেটা মনে হয়, আসলে প্রেসিডেন্টের কি কোনো কাজ আছে? এই যে লোকটা ছিল স্পিকার হিসাবে, এত বেশি এফিসিয়েন্ট ছিল, এত বেশি দক্ষ ছিল, এবং আমার মনে হয় এই মেজর হাফিজউদ্দিন, উনি স্পিকার হিসাবে কাজ করে সন্তুষ্টি ছিল। মানুষ আসলে মানুষকে কি মোটিভেট করে, সারা দুনিয়ার সবাই একমত মানুষকে চ্যালেঞ্জিং কাজে মোটিভেট করে। এখানে প্রেসিডেন্টের কাজের মধ্যে চ্যালেঞ্জিং বলতে কিছুই নাই। হ্যাঁ, এটা স্পিকারের কাজের মধ্যে চ্যালেঞ্জিং বলতে প্রতিনিয়ত চ্যালেঞ্জিং। কয়েকদিন উনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন, কিন্তু আসলে কিন্তু মোটামুটি চমৎকার ভাবে ম্যানেজ করেছেন। একদম ভালো স্পিকার হতে পারতেন, তাকে বলছো এই প্রেসিডেন্ট দায়িত্বটা না দেওয়াই ভালো ছিল। চিন্তা করে দেখা দরকার যে লোকটা যেখানে সুন্দর, বন্যেরা বলে সুন্দর, শিশুরা মাতৃ। আমি জানি না আমরা শিক্ষকতা করেছি, তো আমরা দেখেছি শিক্ষকরা ক্লাসরুমে যেরকম ভালো, প্রশাসনে সেরকম ভালো না। প্রশাসন অস্বস্তি ফিল করে। আমার মাননীয় আমার খুবই শ্রদ্ধ ভাইস চ্যান্সেলর ছিলেন আকমল মাহমুদ, উনি বলতেন লতিফ সাহেব আমাকে ক্লাস দেন। উনি ক্লাসের মধ্যে আরাম ছিল। হ্যাঁ, আমরা ক্লাসেই আরাম পাই। সেজন্য এই যে হাফিজউদ্দিন স্যার স্পিকার হিসাবে ওনাকে ওখানেই বেশি মানায়, বরঞ্চ ওই রকম মানে ইয়াসউদ্দিনের মতো কাউকে যদি প্রেসিডেন্ট করা হয় তাহলে ভালো। আচ্ছা, একটা জিনিস কি, উনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, উনি তো অরিজিনাল প্রেসিডেন্ট না। এরপরে কি সাংবিধানিক ইয়ার থেকে কোনো বাধা আছেন আবার স্পিকারে ফিরে বাধা নেই, কিন্তু তাহলে আসতে পারে। এখানে দেখেন খুলনায় টেন্ডার ছাড়া কেসিসির শতাধিক কাজ ভাগ বাটোয়ারা। বিষয়টা হচ্ছে সিলেটের একটা কথা আছে, চুরে চুরে আলি, এক চুরে বিয়া করে আরেক চুরে হালি। এখানে আমরা সবাই চোর। এখানে যারা আছে বাঘ বাটোয়ারা যে হয়েছে, যাদের নাকের ডগার উপর বারমারটা হয়েছে তারাও বাঘ পেয়েছে। এই বাঘ জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস, যে কে শেয়ার পেলো কে পেলো না। যদি শেয়ার না পায় তাহলে কিছুটা অঘটন ঘটে, আর শেয়ার যখন পায় তখন চেইনটা এমন, করাপশনের একটা চেইন আমাদের মধ্যে আছে, এই চেইনটা আমরা মেনটেন করে যাচ্ছি সবসময়। এরপরে দেখেন যে দেশের মাটিতে 5 জন, দক্ষিণ আফ্রিকা আগুনে নিহত 6 জনের এক জায়গার মধ্যে দুনিয়ায় দেখেন, একদিকে হচ্ছে আগুনে নিহত দাবানল হচ্ছে, আরেকদিকে চীনে বন্যায় বেশি যাচ্ছে, অন্যদিকে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। এইগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এগুলা তো কিছুই করার নেই। হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করব, এবং যারা এখানে কাজ করেছে, বিদেশে গিয়ে বিদেশে মাটিতে কাজ করেছে, দেশের রেমিটেন্সের জন্য, তাদের প্রতি আসলে তাদের ফ্যামিলির প্রতি সরকারকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। পত্রিকা থেকে আমাদের সমবেদনা জানাচ্ছি এবং সরকারকে অনুরোধ করছি তাদের প্রতি একটু হাত বাড়িয়ে দেওয়া।
যশোর জেলা জামাতের আমির এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা ভাঙচুর, এগুলা কিন্তু শুভ লক্ষণ না। হ্যাঁ, যদিও জিনিসগুলা অনেক সময় যেমন মনে করেন আপনার ওই যে সাতক্ষীরার এমপির ক্ষেত্রে যেটা প্রাইভেসি লঙ্ঘন হয়েছে এটা অপরাধ, কিন্তু এই প্রাইভেসি লঙ্ঘন হওয়াতে একটা ওয়াচ ডগ কাজ করছে যে জামাতের উপর। আসলে মানুষের আকাঙ্ক্ষা ছিল কি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, আচ্ছা তাদেরকে একটু দেখি। এখন তারা যদি সামান্য ক্ষমতাতে এটা দেখায় তাহলে আল্লাহ তার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাদের ক্ষমতা দেয় যারা ক্ষমতা পাওয়ার যোগ্য। এই জিনিসটা আমি বর্তমান আমির সাহেবকে একবার প্রশ্ন করেছিলাম যে ইরানে ইসলামী বিপ্লব হলো, তাহলে আল্লাহ তাআলা কি তাদের উপর সন্তুষ্ট? উনি বলেছেন নিশ্চয়ই সন্তুষ্ট, না হলে ইসলাম বিপ্লব সফল হওয়ার কথা ছিল না, সফল হয়েছে। তো বিষয়টা হচ্ছে যারা ধর্মীয় রাজনীতি করেন, ধর্মীয় আদর্শের রাজনীতি করেন, তাদেরকে খুবই সতর্ক হওয়া উচিত এবং দলকে আরো বেশি নিষ্ঠুর হওয়া উচিত। এই হ্যাঁ, দরকার হলে খালি গোয়াল থাকবে, দুষ্ট গরুর দরকার নাই। যারা দুষ্ট হবে তাদেরকে এই দলে তাদেরকে যাতে জায়গা না দেওয়া হয়। দল যদি নিঃস্ব হয়ে যায়, ছোট হয়ে যায়, সমস্যা নেই। হ্যাঁ, এটা প্রশংসনীয় উদ্যোগ থাকবে, আপনার কাজ আল্লাহর কাছে কবুল হবে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর দাওয়াত দিয়ে 20 জন মানুষকে একত্রিত করতে পারেন না। কিন্তু আল্লাহ তাআলা মানুষের এফোর্টস দেখে, রেজাল্ট দেখে না। সেটাই দুনিয়ার সব পরিচয় কিন্তু রেজাল্ট দেখা হয়, আল্লাহ দেখেন এফোর্টস। কি এফোর্টস দেখেছে এটাই দেখেন। ওই জামাত নেতার মেয়েরা হ্যাঁ। মাদ্রাসায় যে হামলা করেছে, এই যে একটা এই অডাসিটিটা অবশ্যই বন্ধ করা দরকার। এটা কালচারের সাথে যদি আপনি গা বাঁকিয়ে দেন তাহলে জামাত আর বিএনপি আওয়ামী লীগ আমাদের মধ্যে পার্থক্য কোথায়? আর একটু মধ্যযুগীয় খবর বলা যায়, মধ্যযুগের খবর। স্বামীকে বেঁধে আচ্ছা, স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণে অভিযোগ আটক, কিন্তু বিষয়টা হচ্ছে এই আটক দিনের বিচারটা যাতে সাথে সাথে হয়, এই বিচারটা দর্শনীয় বিচার হয়। আমি মিলন ভাই, ওই যে আমাদের সিলেটের সক্কা সৈপুর ছিল, সক্কা সৈপুর চিটাং যে একটা কথা বলেছিল আমার খুব ভালো লেগেছিল। বলছিল, হ্যাঁ খারাপ ভাষায় বলছিল, যে শুয়োরের বাচ্চা ঘুষ খাবে আমি তাকে এই গাছে জড়িয়ে এখন গুলি করে সবার সামনে মারবো, হ্যাঁ সবাই যাতে দেখে আর কেউ ঘুষ না খায়। এরকম একটা ফাইজলামি কথাবার্তা বলছিল। কথাটা আসলে ইসলামী আইনে তো কিছু আছে, কিন্তু আমাদের দেশে দেখেন, আপনি দেখেন মিডল ইস্টে ক্রাইম কয়টা হয়, আর আমেরিকায় ক্রাইম কয়টা হয়, এই পার্থক্যটা দেখেন। জাতীয় পত্রিকা শেষ করি আমরা। লতিফ ভাই, সময় খুবই আমাদের জমে গেছে, আজকে এমনিতে আমাদের লেট হয়েছে। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা, সিলেটের স্থানীয় পত্রিকা উত্তর পূর্ব। উত্তর পূর্ব প্রথমে যে খবরটি পড়ে শুনছে, ফরেন এইড সার্চ কমিটিতে উঠছে প্রস্তাব, 17 প্রকল্পে বিদেশি ঋণের খোঁজে সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফলালাপ, গ্যাস সংকটে সহায়তা প্রত্যাশা, এটা আমরা আগে পড়েছি, খবর বিশ্লেষণ করেছেন। 7.62 বুলেট নিয়ে স্নাইপার তত্ত্ব ছড়ানোর সুযোগ নেই, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেই জুলাই আন্দোলনের সময় গুলির কথা বলা হয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে হবে, মির্জা ফখরুল। জৈন্তাপুরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষকদের দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা। কালকে দিনভর, কালকের আগের দিনও 2 দিন থেকে ববি হাজ্জাজ শিক্ষকদের সাথে বিভিন্ন জায়গায় সেমিনার, এমনকি একটা ছবিতে দেখাচ্ছে ক্লাসরুমে যা দিচ্ছে আর কি, একটা ভালো উদ্যোগ বলা যায়। শিক্ষক সুরক্ষা আইন চান বিউটি পার্ল, খুবই আলোড়িত একটি খবর এটা। এখানে একটা খোলা বাতাসে গান গাওয়ার কারণে একটা ভাইরাল হয়ে গেছে। এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, পরশেষে মন্ত্রী তার পক্ষেই কথাটি বলেছেন। একজন তার মনের আনন্দ থেকে যদি গান গায় সেটা তার ব্যাপার, এটা এখানে এত কানুন। অন্য খবর, 7 বছরে সড়কে ঝরছে 7,364 শিক্ষার্থীর প্রাণ, অত্যন্ত করুণ খবর এগুলি। দক্ষিণ আফ্রিকায় আগুনে 6 বাংলাদেশি নিহত, যেটা একটু আগে আমরা পড়েছি জাতীয় পত্রিকায়। সচেতনতা ছাড়া গ্রিন ও ক্লিন নগর গড়ে তোলা সম্ভব নয়। আমাদের মেয়রের দায়িত্বে প্রাপ্ত প্রশাসক কাইম চৌধুরী গ্রিন সিটি ক্লিন সিটি করার খেয়াল, সেটা সচেতনতা ছাড়া সম্ভব নয় বলে একটি সেমিনারে র্যালিতে উনি বলেছেন। হাম উপসর্গে আরো 3 শিশুর মৃত্যু। এই ছিল উত্তর পূর্বের প্রথম পৃষ্ঠা। অনেক খবর, শেষ পৃষ্ঠার খবরটা পড়ার পরে অতিথির কাছে আসবো বিশ্লেষণের জন্য। কাজী মোহাম্মদ জহিরুল ইসলাম মমতাজ নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন কাজী জহিরুল ইসলাম। মানবাধিকার, ন্যায় বিচার, শান্তি, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি। আসলে এই ধরনের স্বীকৃতি মানুষকে উৎসাহিত করে, আরো গড়ে ওঠে তখন। আরো খবর, ইমামদের সঙ্গে মত বিনিময় সভায় ফখরুল ইসলাম।
সমাজের ইতিবাচক পরিবর্তনে সম্মিলিত কাজ করতে হবে। আসলে ইমামেরা যদি ধর্মীয় চেতনার মধ্যে খালি থাকলেও সমাজের বিভিন্ন কাজে যদি সম্পৃক্ত হয়, সমাজে শান্তি ফিরে আসবে বলে আখ্যায়িত করেছেন। যশোরে জামাত এমপির বাড়ি ঘেরাও, যেটা একটু আগে আলোচনা করেছেন। সরকার জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে, ইমদাদ চৌধুরী বিএনপি নেতা। রোটারি ক্লাব অব সিলেটের উদ্যোগে সেমিনার। সিলটেক স্মার্ট সবুজ জ্বালানির সিলেটকে স্মার্ট ও সবুজ জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন। জগন্নাথপুরে জাভেদ আহমদ, অর্থনৈতিক ভিত্তি মজবুতে কৃষকদের অবদান সবচেয়ে বেশি। আসলে এক সময় আমরা যে রচনা করেছি, ফার্মার ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার কান্ট্রি, দিস ইজ দ্য, সেটা এখনো বলা হচ্ছে সে কথাটা, কিন্তু এখনো প্রকৃতপক্ষে কি কৃষক এখন সেটা আছে? সেটা নাই। নগরে মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প, মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প, এইভাবে বেসরকারি সামাজিক সংগঠন যদি এগিয়ে আসে, মানুষের চিকিৎসা সেবাটা বাড়িয়ে যায় তখন। এই ছিল মোটামুটি আরেকটি খবর। স্বল্প মূল্যে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে, মত বিনিময় সভায় সিসি প্রশাসক। আসি প্রথম পাতার কিছু খবরের বিশ্লেষণ। আচ্ছা, মিলন ভাই, আমি ওই যে সিসি প্রশাসক মহোদয়ের প্রতি সম্মান রেখে বলছি, ক্লিন সিটি, সচেতনতা ছাড়া গ্রিন এবং ক্লিন নগরী গড়ে তোলা সম্ভব নয়। অ্যাকচুয়ালি সচেতনতা থেকে আসে, যেখানে আইনের শাসন থাকে সেখানেই সচেতনতা আসে। আইন শক্তিশালী হলে সচেতনতা এমনিতে আসে না। মানুষ ন্যাচারালি আনরুলি, মানুষ চাইবে এই লাইনে না দাঁড়িয়ে ওই চিপার মধ্যে গিয়ে কাজ করে ফেলা, এবং সব জায়গায় এটা হয়। এটা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হয়, যেমন মনে করেন ধূমপানে, প্রকাশ্যে ধূমপানে 50 টাকা জরিমানা অনেক আগে আইন হয়েছে, কিন্তু আমি এরপর থেকে পুলিশদের দেখেছি প্রকাশ্যে ধূমপান করতে। ধূমপান যারা ধরবে, যারা জরিমানা করবে, তাদেরকেই প্রকাশ্যে ধূমপান করতে রেগুলারই দেখা যাচ্ছে। এখনো আইন সেটা আছে। এখন আমাদের এই মানসিকতা যদি একটা ভালো পুলিশ বাহিনী গঠন করা না যায়, তাহলে এগুলা দিয়ে কথা বলে কোনো লাভ হবে না, অটোমেটিক্যালি সচেতনতা আসে না। এটা আসার জন্য পুলিশ বাহিনী হোক, কোনো সামাজিক সংগঠন হোক, তারা অ্যাক্টিভ হতে হবে। শুধু পুলিশে হবে, সামাজিক সংগঠন গুলা যদি অ্যাক্টিভ হয়, এই যে মনে করেন স্কুলের বাচ্চা, এদেরকে অবসর সময়, সারা বছর ছুটি থাকে, অবসর সময় যদি আপনি রাস্তায় গ্রুপ বাঁধিয়ে এদেরকে বলেন ভাই ধূমপান করবেন না, ভাই এখানে ময়লা ফেলবেন না, এগুলা বলে, তাহলে আলটিমেটলি এটা অল্প দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। এবং এই জিনিসটা কিন্তু এই যে আগামী দিনের প্রজন্ম, এই যে আজকের শিশুরা, তাদের মধ্যে একটা ভালো জিনিস তৈরি হবে। হ্যাঁ, এটা তৈরি হওয়ার জন্য মাননীয় এগিয়ে আসেন, যে এই যে বাচ্চাদের বা সামাজিক সংগঠন যেগুলো আছে, সেইগুলাকে যদি কমানো, রাস্তায় নামানো হয়, এইগুলোর জন্য টাকা পয়সা লাগবে না, এদেরকে অ্যাওয়ার্ডটা দিলেই। কয়েকশো প্রাথমিক স্কুল আছে আমাদের শহরের ভিতরে, যার স্কুলের এরিয়াটা যদি সুন্দর করে, তাহলে এদেরকে রাস্তায় নামানো যায়। এদেরকে রাস্তায় নামিয়ে যদি কন্ট্রোল করা যায়, সেই একইভাবে আমি যেটা বলবো, সিসি মহোদয় বলছেন যে স্বল্প মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এইটা বলা হয়, কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষে এটা খুবই সম্ভব। সিটি কর্পোরেশনের পক্ষে স্বল্প মূল্যে সেবা দেওয়া, স্বাস্থ্য সেবা দেওয়া খুবই সম্ভব। আপনার আলাদা এস্টাবলিশমেন্টের দরকার নাই। আপনি যে হসপিটাল গুলো চিকিৎসা দিচ্ছে, তাদের সাথে একটা প্যাক করেন, আপনারা সিটি কর্পোরেশন থেকে সাপোর্ট দেন, ফিনান্সিয়াল সাপোর্ট দেন, বলেন যে না, আপনারা রোগী প্রতি 50 টাকা নিতে হবে। হ্যাঁ, 50 টাকা নিয়ে 100 টাকা নিয়ে আপনার সার্ভিস দিতে হবে। এই জিনিসটা করা খুব কঠিন না। মাননীয় সিসি প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই জিনিসটা যদি আপনারা এইভাবে করেন, তাহলে পজিটিভ রেজাল্ট আসবে নিঃসন্দেহে, এবং কম সময়ে, কম সময় সাপেক্ষে চলে যায় অন্য পত্রিকার দিকে আর কি। এখানে আরেকটা বিষয় হচ্ছে, 17 প্রকল্পে বিদেশি ঋণে খুঁজে সরকার। ঋণ তো আমাদেরকে শেষ করে ফেলছে। এখন ঋণের জন্য আমাদের 1,50,000 কোটি টাকার মতো বেশি বাজেট থেকে দেওয়া হচ্ছে ঋণের ইন্টারেস্ট। সেজন্য ঋণ যখন খুঁজবেন, তখন গুড ঋণ যাতে হয়, এই ঋণের টাকাটা যাতে ভালো কাজে ব্যবহার হয়, 100% ভালো কাজে ব্যবহার হয়, এটা টাকাটা বিদেশে না যায়, সুইস ব্যাংকে জমা না হয়, এই জিনিসগুলো এনশিওর করতে হবে। শিক্ষকদের দায়িত্ব অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা। শিক্ষকদের দায়িত্ব অবহেলা তো হবেই, কারণ শিক্ষকদের ট্রেনিং নাই। ট্রেনিং ছাড়া মানুষকে দায়িত্ব অবহেলা হবেই। ববি হাজরাত মহোদয় অনেক বেশি জানেন, কিন্তু ওনাকে যেটা এনশিওর করতে হবে, শিক্ষকদের প্রপার ট্রেনিং এর জন্য একটা ভালো মানসম্পন্ন ইনস্টিটিউশন, এটা বিদেশিদের মাধ্যমে পরিচালিত হতে হবে, তখন সেটা সম্ভব হবে। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই, ভালো একটা কথা বলেছেন মন্ত্রীর উদ্দেশ্যে। মন্ত্রী মহোদয় এটা আশা করি যখন বলছেন, নিশ্চয়ই একটা এখানে অ্যাড্রেসিং হয়েছে অবশ্যই, নিঃসন্দেহে।
শুভ প্রতিদিন হাতে নিচ্ছি। বেকারত্বের ভয়ানক চিত্র, নতুন ধরনের একটি খবর পরিবেশন করেছে তারা। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টার তথ্য প্রকাশ, প্রতি 4 যুবকের একজন বেকার, 40% শিক্ষা প্রশিক্ষণের বাহিরে। এই খবরটা কিন্তু জাতীয় পত্রিকায়ও আসেনি, কিন্তু শুভ প্রতিদিন একটি খবর ছাপিয়েছে। সিলেটে ববি হাজ্জাজে খবরটা আমরা পড়েছি, প্রতিমন্ত্রীর খবর। একটি মানুষ বাতাসে দাঁড়িয়ে গান শুনছে, এটা নিয়ে আলোচনা সমালোচনা কেন হবে? ওই ইয়ের কথা বলা হচ্ছে, শিক্ষিকার কথা। আরো খবর, হবিগঞ্জে পদযাত্রা ঘিরে এনসিপি ছাত্রদল সংঘর্ষ, পাটোয়ারি সাজিশ কয়েকজন আহত, এটাও বিশ্লেষণ করেছেন আপনি সুন্দর করে। দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 3 শ্রমিক, নতুন করে একটি খবর এসেছে। দক্ষিণ সুরমার একটি সিলিন্ডারে গ্যাস, খিদিরপুর এলাকায়, এখানে 3 জন শ্রমিক দগ্ধ হয়েছে। এই খবরটিও আমরা পড়েছি অন্য পত্রিকায়। সিলেটে 11 জনকে পরিবেশ অধিদপ্তরে জরিমানা, যেটা আপনি বলেছেন আইন শৃঙ্খলা ব্যাপারটা, এই পরিবেশ রক্ষার জন্য আইন শৃঙ্খলাটাকেই প্রাধান্য দিয়েছেন। তীব্র হচ্ছে বিদ্যুৎ সংকট, গ্যাস সংকটের ধাক্কা, বিদ্যুতের লোডশেডিং, উঠেছে 962 মেগাওয়াট। এই ছিল শুভ প্রতিদিন প্রথম পৃষ্ঠার পর শেষ পৃষ্ঠা আসছি। শেষ পৃষ্ঠায় মিরসরাই শিল্পাঞ্চলে 300 মিলিয়ন ডলার বিনিয়োগ, আগ্রহী তুরস্কের সানকো একটি প্রতিষ্ঠান। এটা অবশ্য আমাদের জাতীয় খবরের পত্রিকায় আসার কথা ছিল, সিলেটের শুভ প্রতিদিন সেটা খবর করেছে। সিলেটবাসীর স্বপ্ন পূরণে ওসমানীতে ফিরছে বিদেশি এয়ারলাইন্স। সিলেটকে স্মার্ট ও সবুজ জ্বালানি শহর ঘোষণার দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান। আসলে এদিকে সিলেট সিটি মেয়র দায়িত্বে থাকা প্রশাসক যা বলছে, এর জন্য আবার মানববন্ধন হচ্ছে, আবার এটা অন্যরকম একটা পরিস্থিতির মতো মনে হচ্ছে। মুসলিম মিল্লাতের সংকট উত্তরণে ধৈর্য, সততা, যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। সিলেট ইসলামিক দাওয়া ও গবেষণা কেন্দ্রের আলোচনা সভায় ডক্টর আদিল আস সুবাই নাম, আরবি নাম। পরিবেশ রক্ষায় জাফলং ডাউক নদীতে নতুন বিধিনিষেধ জারি। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব। হেড ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প, যেটা অন্য পত্রিকায় এসেছে খবরটি। অর্থ আইন 2026-এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে, অধ্যাপক শফিকুর রহমান। এই ছিল সব মিলিয়ে শুভ প্রতিদিন বিভিন্ন ধরনের খবর আছে পত্রিকায়। এখানে প্রথম যে খবরটা আমি আপনাকে বলছিলাম, এই যে বেকারত্বের বেকারত্বটা আসলে কি জন্য? হ্যাঁ, আল্লাহ তাআলা হাত পা দিয়েছে, কাজ করার সুযোগ দিয়েছে, কাজ করার এনভায়রনমেন্ট দিয়েছে, তারপর বেকারত্ব কেন? বেকারত্ব হচ্ছে আমাদের লিডারশিপের সমস্যার জন্য। আমরা মনে করি যে সরকারি চাকরি দিলেই বেকারত্ব দূর হবে, কখনো সম্ভব না। সরকারি চাকরি আপনি দিয়ে কিছু অলস জাতি তৈরি করবেন, এবং ওই অলস জাতিরা সারা দেশে প্রোডাক্টিভিটি নষ্ট করতেছে। আপনি সরকারি কর্মচারীদের দেখাতে কি এই কালচারটা বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াচ্ছে, এবং বেসরকারি প্রতিষ্ঠানের লোকজনও এরকম বেকার হতে আরাম হয়ে স্বল্প করে সময় কাটাবার চেষ্টা করতে। আপনি যদি মানুষকে স্বনির্ভর হওয়ার জন্য যে দরকার যে জিনিসগুলো, এগুলো সাপোর্ট দেন, তাহলে বেকারত্ব থাকে না। এই বেকারত্ব নিরসনে আপনাদের সরকারের যে যেটা ইফেক্টিভ পদক্ষেপ, সেই ইফেক্টিভ পদক্ষেপ নেওয়া দরকার। মানুষকে সক্ষম করে তোলা দরকার। একটা বিষয় হচ্ছে, বলা হয় যে মানুষকে মাছ দেওয়া ইম্পর্টেন্ট না, মানুষকে মাছ ধরা শেখানো ইম্পর্টেন্ট। মানুষকে আসলে কাজ করা শেখানো ইম্পর্টেন্ট। সেটা যদি করা হয় তাহলে বেকারত্ব থাকার কোনো কারণই নাই। এই দেশের মানুষ, জনসংখ্যা আমাদের সম্পদ। এই সম্পদটাকে কাজে লাগিয়ে আমরা বিশ্বে নেতৃত্ব দিতে পারি। সারা বিশ্বে এখন প্রমাণিত হচ্ছে জনসংখ্যা কমা হচ্ছে একটা দেশের অধঃপতনের মূল, এবং সভ্যতা নষ্ট হয়ে যাচ্ছে জনসংখ্যা কমার জন্য। এই দক্ষিণ কোরিয়ার কথা বলা হয় যে 20 বছর পরে দক্ষিণ কোরিয়া কিছুই থাকবে না, একটা বুড়া মানুষের ক্লাব হয়ে যাবে। হ্যাঁ, কারণ এখানে জনসংখ্যা প্রোডাক্টিভিটি কম। সেই জিনিসটা মানে করে আমাদের যদি আসলে ইফেক্টিভলি প্রতিষ্ঠানগুলো চলে, মানুষকে ইফেক্টিভ শিক্ষা দেয়, ইফেক্টিভ প্রশিক্ষণ দেয়, তাহলে কখনো বেকারত্ব আসবে না, আসার কথা না। আসলে ভয়াবহ চিত্র যখন অ্যাড্রেসিং করেছে। আরেকটা বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে মানসিকতা। আমাদের এই দেশের ছেলেরা এখানে বসে রেস্টুরেন্টে কাজ করবে না, শিক্ষিত ছেলেরা। এই দেশের ছেলেরা এখানে বসে ডেইং এ কাজ করবে না, কিন্তু বিদেশে কিন্তু সব কাজ করে।
এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা বেকারত্বের মূল কারণ। এখানে তো আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে, আল্লাহ তাআলা যেখানে যা দরকার সবই দিয়েছে, আপনার হাত পা না হলেই সম্ভব, কিন্তু এই মানসিকতা তৈরি হচ্ছে না। সেজন্য আমাদের স্কুল লেভেল থেকে মানুষকে কাজ করা শেখানো করতে হবে। এই যে আমি বলছিলাম আগে, স্কুলের ছাত্রদের অবসর সময়ে রাস্তায় এনে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব দিতে হবে, অন্যান্য জিনিসগুলো কন্ট্রোল করতে হবে, তাহলে আলটিমেটলি তাদের মধ্যে কাজের প্রতি যেটা পজিটিভ মনোভাব সেটা তৈরি হবে। আর কাজের প্রতি পজিটিভ মনোভাব তৈরি হলে এই বেকারত্ব দূর হয়ে যাবে। ভালো একটা দিক নির্দেশনা আসছে। আসলে 40% যুবক যদি বেকার থাকে, বৃদ্ধ লোকেরা তো কাজ করতে পারছে না, দেশের 100%-এর মধ্যে 40 গেলে আর যারা থাকতেছে তারাও যদি এরকম হয় তাহলে দেশের উন্নতি হচ্ছে না। ভালো একটি উদাহরণ নিয়ে আসেন। এখন আরেকটা বিষয় হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ওই যে পরিবেশ অধিদপ্তরে জরিমানা, এই জরিমানা নেওয়া যায়, কোনো সমস্যা না। পরিবেশ অধিদপ্তর বা অন্যান্য অধিদপ্তর যারা আছে তারা আজরাইলের মতো বসে আছে এবং মানুষকে কি জরিমানা করে তাকে আউট করে দিচ্ছে, ব্যবসা থেকে আউট করে দিচ্ছে। তার সংশোধন এই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল মানুষকে কাউন্সেলিং করার জন্য, এই কাউন্সেলিং না করে জরিমানা করতে জানে এরা, হ্যাঁ, এবং পকেটে ঢুকাতেও জানে। এই জিনিসগুলো আমরা সবাই জানি তারা প্রায় 1 লাখ টাকা জরিমানা করলে 10,000 টাকা সরকারি তহবিলে জমা দেয়, 90,000 টাকা পকেটে ঢুকায়। এই অ্যাটিটিউডটা আমাদের বন্ধ না করলে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য, এই যে বলছেন আপনি, হ্যাঁ, বিদেশিরা আসবে, কখনো বিদেশি আসবে না। দেশে মানুষের ব্যবসা করতে পারছে না, দেশে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, বিদেশিরা কখন আসবে? এই আয়কর আইনে আপনার নিরুৎসাহিত করবে, নিশ্চয়ই নিরুৎসাহিত করবে। আয়কর আইনে এখন আইন করা হয়েছে, যে কোনো এই বিষয়ে আপনার খাতা পত্র দেখবে, এই করবে সেই করবে। তত্ত্বাবধায়ক সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়ে বলছিল যে ব্যবসায়ীদের হ্যারাস করবেন না, ব্যবসায়ীদের হ্যারাস করলে কখনো এই দেশে ব্যবসা দাঁড়াবে না, ব্যবসা না দাঁড়ালে কখনো দেশে। ভাই, আমাদের সময় আজকে সুন্দর একটি কথা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি, যে পরিবেশ অধিদপ্তর বা যে কোনো প্রতিষ্ঠান জরিমানা করে কিন্তু তাদেরকে সংশোধনের দিকে আনে না। জরিমানা না করে, জরিমানা অবশ্যই একটা আইনে আছে যেটা করবে চূড়ান্ত পর্যায়ে গেলে, তার আগে সংশোধনের মাধ্যমে যদি এটা পরিবর্তন আনা হয় তাহলে এইদিকে জরিমানা না করে সংশোধনী করলেই দেশের অবস্থা ভালো হবে এবং যারা পরিবেশ ধ্বংস করছে, পরিবেশের ক্ষতি করতে, তারা ফিরিয়ে আসবে। এই আশা প্রত্যাশা করেই আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে যাচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আজকের অতিথিকে ধন্যবাদ, আর সম্প্রচারে সহযোগিতা করলেন আজকে আমাদের পিআই নেগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।